নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দক্ষিণ কলকাতা ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কলেজেরই 3 জনকে গ্রেফতার করল পুলিশ। একজন ল কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মী, বাকি 2 জন কলেজের বর্তমান পড়ুয়া। দিনভর জমজমাট রথযাত্রা উৎসব। দীঘায় নতুন মন্দিরে রথযাত্রা ঘিরে উন্মাদনা। উৎসবে বড় ভূমিকায় খোদ মুখ্যমন্ত্রী। পুরীতে যথারীতি লক্ষ লোকের সমাগম। সাড়ম্বরে রথযাত্রা পালিত মাহেশ এবং ইস্কনেও। 345টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করল নির্বাচন কমিশন। দেশের রাজনৈতিক ব্যবস্থা ঢেলে সাজানো এবং সংস্কার করার জন্য এই সিদ্ধান্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি আমেরিকার। পরের বাণিজ্য চুক্তি কি ভারতের সঙ্গে? বড় মাপের চুক্তি করার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠকে বসার সম্ভাবনা খারিজ করে দিল ইরান। ইরানের সরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারচি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে বৈঠকে বসার কোনো পরিকল্পনা তাদের নেই। নতুন ছবি মেট্রো ইন্দিনোর প্রচারে শহরে সারা আলী খান এবং আদিত্য রায় কাপুর। বিকেলে ইডেন গার্ডেন্সের মাঠ ছুঁয়ে রাতে পৌঁছলেন বেহালায় সৌরভ গাঙ্গুলির বাড়ির ডিনার টেবিলে। দীর্ঘ অপেক্ষার অবসান। পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরে শুক্রবার রথযাত্রা উৎসব। প্রথমবার দীঘায় অনুষ্ঠিত রথযাত্রা। দেখুন প্রস্তুতি। সকাল থেকেই মেঘলা আকাশ, সাথে হালকা বৃষ্টি দীঘায়, কিন্তু তাতে ভক্তদের উৎসাহে কোনো ভাটা নেই। কারণ শুক্রবার রথযাত্রা। প্রথমবার দীঘায় অনুষ্ঠিত রথযাত্রা উৎসব। ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী সৈকত শহর। সমুদ্রের কলরব, রঙিন আলোয় সাজা রাস্তা আর চন্দনের গন্ধ নিয়ে শুক্রবার প্রথমবার আয়োজিত জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব দীঘায়। সকাল থেকেই পরিকল্পনা মাফিক শুরু পূজা অর্চনা। মন্দিরের 1 নম্বর গেটের কাছে বৃহস্পতিবার রাতেই রাখা হয়েছে সুসজ্জিত 3টি রথ। নন্দীঘোষ জগন্নাথ দেবের, তালধ্বজ বলরাম দেবের এবং দর্পদলন সুভদ্রা দেবীর। বৃহস্পতিবার দুপুর থেকেই দীঘায় পুণ্যার্থীদের ঢল নেমেছে। প্রশাসনের হিসেব সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে 2 লক্ষেরও বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে রথযাত্রার সূচি ও নিরাপত্তা খতিয়ে দেখেছেন। সাধারণ মানুষের জন্য গোটা যাত্রাপথে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। ভক্তরা ব্যারিকেডের মধ্য থেকেই স্পর্শ করতে পারবেন রথের রশি, বাসুকি নাগ। তবে ভিড় সামলাতে রাস্তায় সরাসরি নামতে অনুমতি নেই, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্দির ছিল বন্ধ স্নান পূর্ণিমা থেকে টানা 15 দিন। বৃহস্পতিবার সকাল 7টায় নেত্র উৎসবের মধ্য দিয়ে খুলেছে দরজা। আর খুলতেই দীঘায় নেমেছে ভক্তদের ঢল। দীঘার গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতেও চলছে জোর কদম প্রস্তুতি। সেখানে আগামী 9 দিন থাকবেন মহাপ্রভু। উৎসবের রঙে দীঘা ইতিমধ্যেই ডুবে গিয়েছে। চন্দননগরের আলো, পতাকা, ফুলমালায় ঢেকে ফেলা হয়েছে পুরো শহর। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতার ইসকনের রথযাত্রা এবারে 54তম বছরে পড়ল। ইসকনের রথযাত্রার আয়োজন হাঙ্গার ফোর্ট স্ট্রিট থেকে। কলকাতা শহরের এই রথযাত্রাতেও এখন তুমুল জনপ্রিয়তা। এর পাশাপাশি হুগলির মাহেশের রথও বেশ জনপ্রিয়। তবে নতুন করে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সেখানেও নতুন করে উন্মাদনা তুঙ্গে। অন্যদিকে দ্বাদশ শতাব্দীর মন্দির থেকে শুরু পুরী রথের মহাযাত্রা। পুরীর রথের উৎসব 9 দিন ধরে চলবে। চলতি বছর নজিরবিহীন নিরাপত্তা রয়েছে সৈকত নগরীতে। সঙ্গে পুরীতে মানুষের ঢলও দেখা দিয়েছে। রথযাত্রার ভূমিকার জোয়ারে ভাসছে পুরী। দ্বাদশ শতাব্দীর মন্দির থেকে শুরু মহাযাত্রা। ভোরের মহাস্নানের পর শুরু হয় পুজো পাঠ। পুরীতে প্রথমে রথকে স্নান করানো হয়, পরে 108 পত্রের পবিত্র জলে বিগ্রহ স্নান করানো হয়। মহাস্নানের পর বৈদিক মন্ত্র রথ প্রতিষ্ঠা। পুরীতে রথের উৎসব 9 দিন ধরে চলে। চলতি বছরে নজিরবিহীন নিরাপত্তা সৈকত নগরীতে। প্রথমবার রথযাত্রায় পুরীতে সুপার সিকিউরিটি রাখা হয়েছে। রথযাত্রায় পুরীতে মোতায়েন হয়েছে এনএসজি স্নাইপার। পুরীতে মোতায়েন 10,000 পুলিশ। অত্যাধুনিক এআই ক্যামেরায় নজরদারি চলছে। পুরীতে ঢেলে সাজানো রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজরদারি চলছে সৈকত সমুদ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রথের দিনে জগন্নাথ মন্দিরে গিয়ে নিজে প্রার্থনা করেছেন। পুরীর আয়োজন দেখে তিনি মুগ্ধ হয়েছেন।
পুরী ত্রিমূর্তি জগন্নাথ দর্শনের পর ভারতবাসীর কল্যাণের উদ্দেশ্যে তিনি একটি টুইটও করেন। অন্যদিকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা নিয়ে উন্মাদনার তুঙ্গে। ইতিমধ্যেই লাখ লাখ পর্যটকের ভিড় জমিয়েছে দীঘার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের দড়িতে টান দিতে উপস্থিত রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুরীতে যেমন রাজা স্বর্ণ ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করার পর রথের চাকা এগোয়, ঠিক তেমনই দীঘাতেও রথযাত্রা শুরুর আগে স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার ভূমিকায় থাকবে খোদ মুখ্যমন্ত্রী। দীঘায় উপস্থিত ইসকন কলকাতার সহসভাপতি রাধারমন দাসও। বৃহস্পতিবার থেকেই পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে শুক্রবার সকাল থেকে পুজো পাঠ শুরু, দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে অভিষেক মুহূর্ত। অন্যদিকে কলকাতার ইসকনের রথযাত্রাও এবারে 54তম বছরে পড়ল। সেই রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রব। ইসকনের বাইরে অ্যালবার্ট রোডে রথযাত্রার আয়োজন। জগন্নাথ দেবের পাশাপাশি রয়েছে বলরাম সুভদ্রার রথ। দূর দূরান্ত থেকে কলকাতায় এসেছে ভক্তরা। ইসকনের রথযাত্রার আয়োজন হাঙ্গারফোর্ট স্ট্রিট থেকে। কলকাতা শহরের এই রথযাত্রার এখন তুমুল জনপ্রিয়তা। যাত্রা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা রথযাত্রার। মূল ভূমিকায় নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় নাচের গ্রুপ। আগামী 7 দিন পুরী, দীঘা ও কলকাতায় সাধারণ মানুষ দর্শন করতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার রথযাত্রা উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রথযাত্রা। দীঘার রথযাত্রা, পুরীর রথযাত্রা, মাহেশের রথযাত্রার পাশাপাশি বরিশাতেও পালিত হল রথযাত্রা উৎসব। বেহালা শখের বাজারে বড় বাড়ির বরিশা রথযাত্রা উৎসব এবছর তাদের রথযাত্রা উৎসবে 307তম বর্ষে পদার্পণ করল। ফুলের মালায় সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি রওনা দিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী। রথযাত্রার দিনে জগন্নাথ মন্দিরে প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরীর মানুষের আয়োজন দেখে মুগ্ধ তিনি। পুরীতে ত্রিমূর্তি ভগবান বলরাম, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথ দেব দর্শনের পর মোদী টুইটারে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, জগন্নাথ মন্দির শুধু মন্দির নয়, ভারতের একটি উন্নয়ন ক্ষেত্র এবং প্রত্যেকটি ভারতীয়র মঙ্গলের জন্য প্রার্থনা করেছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পুরোহিত এবং স্থানীয় বিজেপি নেতারাও। প্রধানমন্ত্রী হওয়ার পর এইটাই মোদীর প্রথম মন্দির দর্শন। 2014 সালের সাধারণ নির্বাচনের আগে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার ইচ্ছে পূরণ হলে তিনি আবারও এখানে আসবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছিলেন। চাকরি দেওয়ার নাম করে মহিলার সঙ্গে সহবাস, গুরুতর অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী সদ্য পদ্মশ্রী পেয়েছেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। দায়ের হয়েছে মামলা। প্রাপ্ত সন্ন্যাস কার্তিক মহারাজের বিরুদ্ধে সহবাস, জোর করে গর্ভপাত করানো এবং প্রতারণার অভিযোগ এক শিক্ষিকার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ সহ গোটা বাংলায়। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজ। তার কথায়, আমি এসবে বিচলিত নই। সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তার বক্তব্য অনুযায়ী 2013 সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমে প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্নের জীবন। অভিযোগ, এক রাতেই নাকি আচমকায় মহারাজ এসে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিনী। কারণ ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি করেছেন তিনি। রঘুনাথগঞ্জে এক অনুষ্ঠানে গিয়ে এসে অভিযোগ প্রসঙ্গে কার্তিক মহারাজ জানিয়েছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন, এটা নিয়ে আমি বিচলিত নই। সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম আসবে ঝড়। সন্ন্যাসী ভূত হবে না। সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে, আশ্রম আবাসিক আছেন, তারা সবাই এর উত্তর দেবেন, বলবেন। কারণ আমরা কোনো সন্ন্যাসী, যেখানে হচ্ছে ঘটনা, এটা মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। এগুলো হচ্ছে আমাদের যারা
লোক আছেন, অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন, তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না। প্রসঙ্গত বহুবার বাংলায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন কার্তিক মহারাজ। এতদিন পর এই অভিযোগকে ঘিরে অনেকেই এতে রাজনীতির রং দেখছেন। হাই নিউজ নেটওয়ার্ক। রাস্তার অবস্থা বেহাল, কাদায় ভর্তি সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষ থেকে রোগী, স্কুল পড়ুয়াদের। বিপদের সম্ভাবনার প্রতিবাদে সরব গ্রামবাসীরা। পরিস্থিতি থামাতে এলে থানার আইসিকে হাঁটানো হলো সেই কাদা রাস্তায়। রাস্তা খুব খারাপ অবস্থা। এখানে দুটো স্কুল আছে, ছাত্রও যেতে পারে না। এখান থেকে আমার কোনো যদি পেশেন্ট রুগী হয়, গাড়িও যাচ্ছে না, কোনো গাড়ি চলতে পারছে না। রাস্তার অবস্থা বেহাল, তার উপর বৃষ্টিতে মাটির রাস্তায় কাদায় ভর্তি। যে রাস্তা দিয়ে যাতায়াত করা দুর্বিষহ, ঘটে যেতে পারে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা। সেই রাস্তা মেরামতের দাবিতেই পথ অবরোধ মালদায়। পুলিশ অবরোধ তুলতে এলে স্বয়ং আইসিকে সেই কাদা রাস্তায় হাঁটিয়ে অবরোধ তুললেন গ্রামবাসীরা। মালদার গাজল ব্লকের রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গাজল বামনগোলা রাজ্য সড়ক বেহাল। বর্ষায় পথ চলা দুষ্কর হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী বেহাল রাস্তার কারণে কাদা পথ দিয়ে যাতায়াত করতে পারছেন না, যার জেরে পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। আর সেই অবরোধে সামিল ছিল স্কুল পড়ুয়ারাও। আমাদের অনেক অসুবিধা হয়ে থাকে, আমরা টিউশন আসি, স্কুল যাই, তো আমাদের অনেক অসুবিধা পড়তে হয়। আর না হলে আমাদের অনেক দূর থেকে ঘুরে যেতে হয়, তার জন্য আমরা রাস্তা চাই। রাস্তাটা খারাপ হয়ে আছে, অনেক খারাপ হয়ে আছে, সাইকেল নিয়ে পার হওয়া যাচ্ছে না, তাই আমাদের হেঁটে হেঁটে পার হতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় গাজল থানার পুলিশ পৌঁছলে তাদের ঘিরে চলে প্রতিবাদ। থানার আইসি আশিস কুন্ডু সহ বাকি পুলিশ কর্মীদের নিয়ে সেই বেহাল রাস্তা দিয়ে হাঁটালেন গ্রামবাসীরাই। গ্রামবাসীদের কথায় এর আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু রাস্তা তৈরি করা হয়নি, আর সেই কারণেই তারা এই পথ বেছে নিয়েছেন। তবে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির চর্চা। বিজেপির অভিযোগ, বর্তমান সরকারের আমলে কোনো কাজই হচ্ছে না, বাধ্য হয়ে গ্রামবাসীরা এভাবে আন্দোলনে নামছে। যদিও পাল্টা তৃণমূলের দাবি 100 দিনের কাজের টাকা ঢুকলেই প্রথম এই রাস্তার কাজই করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দেশ জুড়ে উঠেছে ভুয়ো ভোটার তালিকায় নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে বিতর্কের ঝড়। আর এর মাঝে এবার 345টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করল নির্বাচন কমিশন। তবে এগুলির কোনোটি প্রথম সারির দল নয়, এর সব দলগুলি অস্বীকৃত রাজনৈতিক দল। দেশ জুড়ে এই ধরনের প্রায় 2800 অস্বীকৃত রাজনৈতিক দল রয়েছে, যারা অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেননি। তাদের মধ্যেই 345টি দলের অনুমোদন বাতিল করা হয়েছে। তবে হঠাৎ এভাবে অনুমোদন বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে কমিশনের বক্তব্য, দেশের রাজনৈতিক ব্যবস্থা ঢেলে সাজানো এবং সংস্কার করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফেলল আমেরিকা। নিজেই সে খবর জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন চীনের পরেই হয়তো ভারতের সঙ্গে খুব বড় বাণিজ্য চুক্তি করতে চলেছেন তারা। ট্রাম্প এও জানিয়েছেন যে সমস্ত দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার পথে হাঁটবে না ওয়াশিংটন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, বুধবার চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে আমেরিকা। তবে এই চুক্তির বিষয়ে সবিস্তারে কিছুই জানাননি তিনি। চীনের প্রসঙ্গ উত্থাপন করার পরেই ট্রাম্পের মুখে শোনা যায় ভারতের কথা। বলেন, আমরা সবেমাত্র চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলাম, সবার সঙ্গে আমরা চুক্তি করব না, তবে কিছু দারুণ চুক্তি হবে, যেমন পরেরটাই হয়তো হবে ভারতের সঙ্গে, খুব বড় চুক্তি হবে সেটা। অনেক দেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি করছে না, সে কথা জানিয়ে ট্রাম্প বলেন, আমরা কয়েকটি দেশকে চিঠি পাঠিয়ে দিয়েছি, বলেছি অনেক ধন্যবাদ, তোমায় 25, 35 কিংবা 45% শুল্ক দিতেই হবে, এটাই বাণিজ্য চুক্তি করার সহজ উপায়। ট্রাম্প এও জানান যে তার প্রশাসনের আধিকারিকেরা চান আরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে, কিন্তু তিনি তেমনটা চান না। প্রসঙ্গত মে মাসেই আমেরিকার বাণিজ্য সচিব হার্বার্ট লুটনিক জানিয়েছিলেন, খুব শীঘ্রই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক বোঝাপড়া চূড়ান্ত হবে। সংবাদ সংস্থা ANI জানিয়েছিল, দুই দেশই নিজেদের বাণিজ্যিক স্বার্থের কথা মাথায় রেখে এই চুক্তি করতে চলেছে। গত 10ই জুন দেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, দুই দেশের অর্থনীতি লাভবান হয় এমন দিকটি মাথায় রেখে স্বচ্ছ বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে। We just signed with China yesterday, right? Just signed with China. We have
everybody. We're not going to make deals with everybody. Some we're just going to send them a letter, say, thank you very much. You're going to pay 25, 35, 45%. That's the easy way to do it. And my people don't want to do it that way. They want to do some of it, but they want to make more deals than I would do. But we're having some great deals. We have one coming up, maybe with India, very big one, where we're going to open up India. In the China deal, we're starting to open up China, things that never really could have happened. And the relationship with every country has been very good. চীন সহ একাধিক দেশের ওপর পারস্পরিক শুল্ক চাপিয়েছিল আমেরিকা। অর্থাৎ যে দেশ আমেরিকা থেকে রপ্তানি হওয়া পণ্যে যত পরিমাণ শুল্ক চাপায় সমপরিমাণ শুল্ক সেই দেশ থেকে মার্কিন মুলুকে আমদানি হওয়া পণ্যে চাপানোর সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। ভারতের পণ্যে শুল্কের পরিমাণ ছিল 26%। 9 এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তার আগে হোয়াইট হাউস এই বর্ধিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করে দেয়। কিন্তু স্থগিতাদেশ সব দেশের ক্ষেত্রে প্রযুক্ত হলেও ব্যতিক্রম ছিল চীন। পাল্টা চীনের পণ্যে শুল্কের পরিমাণ বাড়িয়ে দেন ট্রাম্প। চীনা পণ্যের ওপর শুল্কের পরিমাণ বাড়িয়ে 145% করে দেওয়া হয়। পাল্টা চীন 125% শুল্ক চাপায় মার্কিন পণ্যে। তবে এরই মধ্যে চীনের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা করতে জুনে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে আমেরিকা চীন প্রতিনিধি স্তরে বৈঠক হয়। অন্যদিকে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত তিনিই থামিয়েছেন। বুধবার ট্রাম্প জানান তিনি নাকি দুই দেশকেই জানিয়েছিলেন সংঘাত না থামালে দিল্লি এবং ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না আমেরিকা। তারপরেই দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয় বলে দাবি ট্রাম্পের। চীনের পরে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ইঙ্গিত দিলেও পাকিস্তান প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো প্রসঙ্গ উত্থাপন করেননি ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠকে বসার সম্ভাবনা খারিজ করে দিল ইরান। বুধবার ট্রাম্প দাবি করেছিলেন আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা। বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারচি জানিয়েছেন আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠকে বসার কোনো পরিকল্পনা তাদের নেই। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে নেটোর বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইসরায়েল, ইরান, রাশিয়া, ইউক্রেন ছাড়াও বিশ্বের একাধিক যুদ্ধ বা সংঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন। সেই সূত্রেই ট্রাম্প বলেন খুব সম্ভবত এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত আর পাকিস্তান সংঘাত। আমি একাধিক ফোন করে এটা থামিয়েছি, বলেছি যদি তোমরা একে অপরের সঙ্গে লড়তে থাকো আমরা তোমাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করব না। একই সঙ্গে ট্রাম্পের সংযোজন পাক সেনাপ্রধান আসিম মুনির খুবই ভালো লোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আমার দারুণ বন্ধু, ভদ্র মানুষও, তাই তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। তারা বলল বাণিজ্য চুক্তি চায়, আমরা পরমাণু যুদ্ধ বন্ধ করছি। এর আগে একাধিকবার ট্রাম্প দাবি করেছিলেন ভারত পাক সামরিক সংঘাত তিনি থামিয়েছিলেন। গত 18 জুন অবশ্য ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনে কথা হয়েছে। 35 মিনিটের সেই ফোনালাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন ভারত কারো মধ্যস্থতা মেনে নেবে না। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ বিরতি নিয়েও আলোচনা হয়েছে ইসলামাবাদের অনুরোধেই। ট্রাম্পকে এমনটাই জানান মোদি। তারপর ওই ফোনালাপ নিয়ে মুখ খোলেন ট্রাম্প। প্রথম থেকেই এ প্রসঙ্গে তিনি যা দাবি করে আসছিলেন সেই অবস্থান থেকে এক চুলো না নড়ে তিনি বলেছিলেন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ আমি থামিয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 3 দিন আগেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবের বিরোধিতা করেছিল বিএনপি। কিন্তু বৃহস্পতিবার অবস্থান বদলে ফেলল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি। দলের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ সর্বোচ্চ 10 বছর বেঁধে দেওয়ার প্রস্তাব শর্ত সাপেক্ষে মেনে নেওয়া যেতে পারে। এক ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ 10 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। এই মর্মে আইন সংশোধন করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে। শুক্রবার কমিশনের 6ষ্ঠ দিনে বৈঠক শেষে বিএনপি জানিয়েছে এমন প্রস্তাবে তারা সায় দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা অন্য সাংবিধানিক পদগুলিতে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা ওই ধরনের কোনো কমিটি গঠনের বিধান নতুন সংবিধানে সংযুক্ত করা যাবে না। গত রবিবার শুরু হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে মোট 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এর মধ্যে বিএনপি সহ মোট 3টি দল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদের নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছিল। ওই 3 দলের প্রতিনিধিদের আপত্তিতেই এখনও ওই বিষয়টিতে ঐক্যমত্য হয়নি। পাশাপাশি এনসিসি গঠন এবং সংবিধানের মূলনীতি প্রণয়নের বিষয়টিও ঝুলে রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বৃহস্পতিবার বলেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।
নতুন ছবি মেট্রো ইন্দিনোর প্রচারে কলকাতা শহরে এসেছেন সারা আলী খান এবং আদিত্য রায় কাপুর। শুক্রবার শহরে একটি অনুষ্ঠান রয়েছেন তাদের। তবে তার আগে শহরে এসেই সারা অতিথি হয়েছেন মহারাজের, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভের উদ্দেশ্যে সারা আলী খান জানিয়েছেন, আমাদের এত ভালোবেসে এত কিছু খাইয়েছেন, কিছু জিনিসের নামও জানি না। নতুন ছবি মেট্রো ইন্দিনোর প্রচারে কলকাতা শহরে এলেন সারা আলী খান ও আদিত্য রায় কাপুর। শুক্রবার কলকাতা শহরে একটি অনুষ্ঠান রয়েছে তাদের। তবে তার আগে শহরে এসেই তারা অতিথি হলেন মহারাজের, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শহরে এসে প্রথম ইডেন গার্ডেন্সে যান সারা ও আদিত্য, ঘুরে দেখেন মাঠ। তারপর রাতে তারা বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অতিথি হন। সৌরভের উদ্দেশ্যে সারা বলেন, আমাদের এত ভালোবেসে এত কিছু খাইয়েছেন, কিছু জিনিসের নামও জানি না। আলু পোস্ত খাইয়েছেন, আর মাছটাও দুর্দান্ত ছিল। উনি তো আমায় আমার ঠাকুরদার ঠাকুমার প্রেমের এমন সব গল্প বললেন যেগুলো আমি নিজেই জানতাম না। আমার ঠাকুমাও নাকি ট্যাক্সি নিয়ে স্পোর্টস বাসের পিছনে পিছু করতেন। দুর্দান্ত এক অভিজ্ঞতা হলো এখানে এসে। जैसे बहुत प्यार से बता नहीं सकते कितना खिलाया, क्या क्या खिलाया। वो आलू क्या था? जी, वो फिश और फिश भी बहुत अच्छा था। He was even telling me moments of my grandparents' love story that I didn't know myself, but how my daddy used to follow in the taxis behind the sports buses that all the cricketers would go in. So it was really lovely to sit and hear from. আদিত্য ও সারাকে সৌরভের বাড়িতে দেখে প্রশ্ন উঠছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে কি দেখা যাবে সারা আলী খান ও আদিত্য রায় কাপুরকে? এই প্রশ্নে আদিত্য হেসে জবাব দেন, আমরা তো তৈরি, উনি যদি আমাদের কাস্ট করেন তাহলেই আমরা রাজি। এই কথাতে সম্মতি দেন সারাও। I was telling her about our grandfather, how he played cricket with one eye and what a name he was in Indian cricket. So when we grew up, when I first came in, I met him for the first time, and when I just became captain of India. She comes from great relations, father, grandfather, grandmother, mother. So she has big boots to fill, and so is Aditya. So I was just speaking how her sister-in-law is more known to Calcutta than many others. So, but I thank them for coming. I wish their film all the very best. And she's young. Both of them are young. It's early part of their careers, and I wish them all the best. সৌরভ বলেন, ওদের নতুন ছবির জন্য আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি। ওদের দুজনকেই আমার তরফ থেকে শুভেচ্ছা। প্রসঙ্গত, মেট্রো ইন্দিনো ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, আলী ফজল, নীনা গুপ্তা, অনুপম খের, শাশ্বত চট্টোপাধ্যায় ও একাধিক অভিনেতা অভিনেত্রী। অনুরাগ বাসুর পরিচালনায় চলতি বছরের আগামী 4 জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।